জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় অস্ট্রেলিয়ায় মুসলমানদের জীবনযাপন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর শাহজাহান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রফেসর ডক্টর শাহজাহান খানের বেড়ে ওঠা লেখাপড়া তো বাংলাদেশেই, এবং তিনি স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যানের ছাত্র ছিলেন। তার অধ্যাপনা জীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে দীর্ঘদিন তিনি বিদেশে আছেন, বিভিন্ন দেশে অধ্যাপনা করেছেন এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে তার বিশেষ অবদান আছে, তার স্বীকৃতিও তিনি পেয়েছেন। বিভিন্ন দেশে তিনি জ্ঞানের কাজে, গবেষণার কাজে পরিভ্রমণ করেছেন এবং 10টি বিভিন্ন যে দেশ আছে পৃথিবীতে, অস্ট্রেলিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড মিডল ইস্ট, সেই সব দেশে তিনি শিক্ষার কাজে, গবেষণার কাজে, অধ্যাপনার কাজে গেছেন, পরিভ্রমণ করেছেন। শিক্ষকতা জীবনে এবং গবেষণার কাজে তার অবদান আছে। এবং অস্ট্রেলিয়ায় তিনি শুধু অধ্যাপনা করেননি, শুধু যে পেশাগত জীবনযাপন করেননি, সেখানকার যে মাল্টিকালচারাল যে সোসাইটি, সেখানে অবদান রেখেছেন, তার স্বীকৃতি পেয়েছেন। আমাদের আলোচনায় প্রসঙ্গক্রমে আমরা সেই বিষয়গুলো আনতে পারি। শুরুতেই প্রফেসর ডক্টর শাহজাহান খান, আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি তো দীর্ঘদিন পরে আবার বাংলাদেশে এসছেন এবং বাংলাদেশে আপনি এখন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন। শুরুতে জানতে চাইব, অস্ট্রেলিয়া বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। প্রথমে তো এটি একটি জনপদ ছিল, ক্রমে বিকশিত হয়েছে, রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছে, এখনও বিকাশের সে প্রক্রিয়া চলমান। তো অস্ট্রেলিয়া প্রসঙ্গে আপনি শুরুতে একটু শুরুর কথা বলবেন। ধন্যবাদ। অনেক কিছু বলার আছে, সংক্ষেপে যতটা পারা যায় আর কি। অস্ট্রেলিয়া একটা বহুজাতিক দেশ। এখন অস্ট্রেলিয়ার ইতিহাস এবং সংস্কৃতি অনেক পুরনো। এখানে যারা আদিবাসী, তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি 60,000 বছরের চেয়েও পুরনো বলা হয়। এখানে তারা তাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য নিয়ে তারা সম্মানের সাথে বসবাস করেছে দীর্ঘদিন যাবৎ। যতদিন পর্যন্ত না ইউরোপিয়ান সেটেলমেন্ট করেছে ইউরোপিয়ানরা এসে, ততদিন পর্যন্ত এখানে তাদের নিজেদের কায়দায় তারা জীবনযাপন করতেন। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের লোকজন এসেছে, সেই সূত্রে মুসলমানরা অস্ট্রেলিয়া এসেছে। বিশেষ করে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার খুব কাছে। যদি আপনারা নর্দার্ন কুইন্সল্যান্ডের ইস্টার্ন কর্নার থেকে যদি দেখেন, তাহলে ওখান থেকে অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া পানিপথে হয়তো 200-300 কিলোমিটারও হবে না আর কি। তো স্বাভাবিক কারণে ওখানে ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে মাছ ধরার জন্য ইন্দোনেশিয়ানরা ওখানে যেত। সি কিউকাম্বার নামে একটা মাছ ছিল, যেটা চাইনিজদের কাছে খুব প্রিয় ছিল খাবার হিসাবে এবং ঔষধ হিসাবে। তো ইন্দোনেশিয়ানরা ওগুলো অস্ট্রেলিয়ার বিভিন্ন কোস্টাল এরিয়া থেকে ধরে নিয়ে চায়নায় ওগুলো বিক্রি করতো আর কি। তো এই সূত্রে মুসলমানদের অস্ট্রেলিয়া আসাটা অনেক পুরনো। ইউরোপিয়ান সেটেলমেন্টরা আসছে তো 1770 সালে প্রথম ব্রিটিশরা আসলো। তার বহু আগেই মুসলমানরা ওখানে গিয়েছে। কোনো ইতিহাস মতে 1802 সালের একটা কবরের একটা লেখা আছে, নাম লেখা আছে এবং সাল দেওয়া আছে মুসলমান নাম হিসেবে আর কি। তারও অনেক আগে মুসলমান সেখানে এসেছে।
তো যাই হোক, এখন যারা অস্ট্রেলিয়া আছে তাদের কয়েকটা ধাপে মুসলমানরা অস্ট্রেলিয়া এসেছে। আসলে প্রথমত মুসলমানরা আসছে এই ব্রিটিশ সেটেলমেন্টের আগে, এরপরে আসছে ব্রিটিশ সেটেলমেন্ট পরে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যখন ইউরোপিয়ানরা যখন পার্ল ইন্ডাস্ট্রি করে, তখন ওখানে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে অনেক মুসলমানরা ওখানে গিয়েছিল ওই ইন্ডাস্ট্রিকে শ্রমিক হিসেবে কাজ করার জন্য। এরপরে আফগান ক্যামেলার্স বলে একটা ওয়েভ অফ পিপুল ওখানে আসে। যদিও আফগান ক্যামেলার বলা হয়, বা এটা সাবকন্টিনেন্ট সব জায়গার লোক ছিল, আফগানিস্তান ছিল, পাকিস্তান ছিল, ইন্ডিয়ান ছিল, বাংলাদেশেরও ছিল। তো ওরা ওই অস্ট্রেলিয়ার যে অভ্যন্তরের যে ভূভাগ, এটা সম্পূর্ণভাবে যাতায়াতের অযোগ্য ছিল এবং যোগাযোগের খুব অসুবিধাজনক ছিল। আফগান ক্যামেলারা যে এই জায়গাটা ওপেন করেছে এবং এটা যোগাযোগটা স্থাপন করেছে, পোস্টাল সিস্টেম ডেভেলপ করেছে, ট্রেন লাইন ডেভেলপ করেছে, অ্যাডিলেড থেকে ডারউইনের যে ঘান রেলওয়ে, সেটা আফগানরা করেছে। তো এটা একটা ছিল। এরপরে মুসলমানরা আসছে হলো হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি যখন করে অস্ট্রেলিয়া 1901 সাল থেকে 1950 সাল, এইভাবে এই সময়ের মধ্যে শুধুমাত্র আলবেনিয়ান মুসলমান ওখানে আসতে পারে, কারণ তারা হোয়াইট ইউরোপিয়ান। সেই সূত্রে তাদেরকে আসতে পারে। আমাদের উপমহাদেশের যে মুসলমান তাদের থেকে ওরা একটু বৈশিষ্ট্য আলাদা। জি জি। তো এখন আমাদের উপমহাদেশের মুসলমান আসলে যা শুরু করে প্রধানত 1970-এর দশকে কিছু কিছু গেছে, কারণ তখন হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি তুলে নেওয়া হয়েছিল। বিশেষ করে 1990 সালের পর থেকে এটা আরও বাড়ছে। সাবকন্টিনেন্টের মুসলমানদের যা বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত জায়গা থেকে। তার আগে আবার কিছু টার্কিশ মুসলমানরা গিয়েছে, এবং তার আগে 70-এর প্রথম দিকে লেবানন থেকে মুসলমানরা এসেছে ওখানে সেটেল করার জন্য। লেবানিজ মুসলমানরা কিন্তু এখন ডমিনেন্ট কম্পোনেন্ট অফ মুসলিম কমিউনিটি অস্ট্রেলিয়াতে, বিশেষ করে সিডনিতে আর কি। এবং তাদের মধ্য থেকে এখন কেউ কেউ সিডনির বিভিন্ন জায়গার মেয়র হচ্ছে, পার্লামেন্টের মেম্বার হচ্ছে, মিনিস্টার হচ্ছে। অংশগ্রহণটা বাড়ছে, দৃষ্টিগ্রাহ্য হচ্ছে আর কি। তো আমি যখন 1992 সালে যখন সিডনি যাই, তখন বাংলাদেশি মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল অস্ট্রেলিয়াতে। ব্রিসবেনে আমি সিডনি থেকে ব্রিসবেনে যাই, যখন ব্রিসবেনে সব মিলে হয়তো 20টা পরিবার ছিল 92 সালে বাংলাদেশি। এখন হয়তো কয়েক হাজার বাংলাদেশি পরিবার আছে ব্রিসবেনে, এবং যাতায়াতের সংখ্যা বাড়ছে। জি জি। এখানে মেইন কারণ হচ্ছে অস্ট্রেলিয়া এটা বাড়ার হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে স্কিল মাইগ্রেশন, যারা বিভিন্নভাবে উচ্চ শিক্ষিত, কর্মের দক্ষতা আছে, তাদেরকে অস্ট্রেলিয়া তাদের আর্থিক প্রয়োজনেই নিয়েছে সেখানে। আর একটা হলো এখান থেকে বিপুল সংখ্যক ছাত্র পড়াশোনা করার জন্য গেছে, এবং তাদের মধ্যে অনেকেই পড়াশোনা শেষে স্কিল ম্যানপাওয়ার এবং স্টুডেন্ট যারা এরাই মেইন ইনটেক আর কি হয়েছে। আমরা জানি একটি দেশের যে গঠন বিকাশ, তার সাথে নৃতত্ব থাকে, সমাজতত্ত্ব থাকে, পেশা থাকে, এরপরে কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, মাইগ্রেশন, অনেক বিষয়ে জড়িয়ে যায়। ছোট্ট পরিসরে এই অনুষ্ঠানে আমরা খুব বিস্তৃত আলোচনা যেতে পারবো না। এই পর্যায়ে এসে আপনার কাছে জানতে চাইব, আপনার অস্ট্রেলিয়ায় বর্তমানে যে মুসলমানরা যাচ্ছে, তো সেখানে মুসলমানদের জীবনযাপনের অবস্থাটা কেমন? এর প্রেক্ষাপটটা হলো একটি ভিন্ন দেশে তো ল অফ আপনার ল্যান্ড থাকে, এবং যারা যান তাদের নিজস্ব মূল্যবোধ থাকে, আদর্শবোধ থাকে। সেখানে সমন্বয়টা কেমন হচ্ছে, কিভাবে তারা অগ্রসর হচ্ছেন? আমি বিভিন্নভাবে অস্ট্রেলিয়ার সামাজিক সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে জড়িত ছিলাম ওতপ্রোতভাবে। আমি একজন একাডেমিক সায়েন্টিস্ট হিসেবে আমার প্রফেশন থাকলেও শুরু থেকেই আমি বিভিন্নভাবে কমিউনিটি অ্যাক্টিভিটিসের সঙ্গে আমি জড়িত ছিলাম। এবং 2016 সালে আমি অস্ট্রেলিয়ান ফেডারেশন অফ ইসলামিক কাউন্সিল, আফিক, যেটা ওটা ইন্টারিম কমিটির চেয়ারম্যান ইলেক্টেড হয়েছিলাম। আমি গ্রাসরুট অস্ট্রেলিয়ান মুসলমানদের থেকে শুরু করে স্টেট লেভেলে এবং ফেডারেল লেভেলে, কেন্দ্রীয় লেভেলে আমি আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমি এটা দেখেছি আর কি। অস্ট্রেলিয়া মুসলমানদের জীবনযাত্রা শুরুতে একটু বেশ ডিফিকাল্টি ছিল, কারণ ওখানে হালাল খাবারের সমস্যা ছিল। ওখানে আমাদের ওয়ারশিপিংয়ের প্রবলেম ছিল, জায়গা করা, মসজিদ মাদ্রাসার সমস্যা ছিল, বাচ্চাদের শিক্ষা, ধর্মীয় শিক্ষার সমস্যা ছিল। আমি যখন প্রথম 93 সালে টুয়োম্বা যাই, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ডের লেকচার হিসেবে,
তখন আমাদের এই সমস্যা ফেস করতে হয়েছে। আমাদের ওখানে নামাজের ঈদের নামাজ মানে ইবাদত বন্দেগী শিশুদের শিক্ষা দীক্ষা এই সংক্রান্ত কিছু সমস্যা ছিল। জি, যেমন আমাদের ঈদের নামাজ আমার বাসার ব্যাকইয়ার্ডে হয়েছে একবার। এরপরে আমরা ইউনিভার্সিটি থেকে একটা প্রেয়ার রুমে আমরা ওখানেই করেছি, নামাজের ব্যবস্থা করেছি। ইউনিভার্সিটি অনেক আমাদের সাপোর্ট করেছে, অস্ট্রেলিয়া প্রায় সব ইউনিভার্সিটি সাপোর্ট করে আর কি। অস্ট্রেলিয়া হচ্ছে মাল্টি ফেথ মাল্টি কালচারাল সোসাইটি। এখানে আপনি আপনার ধর্ম পালন করতে পারেন, বহু ধর্ম বহু সংস্কৃতির দেশ। জি, এখানে আপনি আপনার ধর্ম পালন করতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। তবে আপনার অনেকে জানেন যে 9/11-এর পরে যে অবস্থা সৃষ্টি হয়, সারা দুনিয়া এটা হয়েছে। অস্ট্রেলিয়া তো কিছু সুবিধাবাদী রাজনীতিবিদ, কিছু প্রতিক্রিয়াশীলতা ছিল, কিছু মিডিয়া, কিছু ধর্মান্ধ মানুষ, ওরা মুসলমানদের পরে অনেক রকমের খারাপ ব্যবহার করে, আচরণ করে, এবং এখনও তা কিছু যে নাই তা বলা যায় না। তবে সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ার সমাজ ব্যবস্থায় সমস্ত ধর্মের লোকরা স্বীকৃতি পেয়েছে এবং তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য তাদের কোনো বাধ্যবাধকতা নাই। তারা যেভাবে চায় তারা সেভাবে করতে পারবে। আমরা যেটা লক্ষ্য করেছি অস্ট্রেলিয়া আমার থাকার কারণে হোক বা কমিউনিটি এনগেজমেন্টের কারণে হোক, মানুষের শ্রদ্ধা এবং সম্মান, সে মানুষ যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে ভাষার হোক, যে লিঙ্গর হোক, মানুষকে আমাদের ধর্মের অনুযায়ী মানুষকে কিন্তু সর্বোচ্চ সম্মান দিয়ে সৃষ্টি করেছে রব্বুল আলামিন। আপনার খলিফা হিসেবে সৃষ্টি করা হয়েছে। প্রতিটি শিশু জন্মের আগে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দিয়েছেন এবং আদম সন্তানকে সম্মানিত করা, সেগুলো সবই কোরআনের কথা আর কি। তো আমাদের ধর্মের যে শিক্ষা সেটা ওখানে অনেকাংশ ওরাই আমল করতেছে, প্র্যাকটিস করতেছে। এখানে একটু কথা বলে রাখা ভালো। আমরা যখন আমাদের ধর্মের কথা বলি, বিশেষ করে ইসলামের কথা, অনেকে এরকম মনে করেন গণ লেভেলে যে মুহাম্মদ ইসলামের সময় থেকে বোধহয় ইসলাম এসছে, অথচ কোরআন তো ইসলামের সোর্স অফ নলেজ। সেখানে বলা হচ্ছে যে সৃষ্টির শুরু থেকে ইসলাম এসছে। আদম ইসলাম শুরু করে ঈসা ইসলাম, মুসা ইসলাম, শেষ নবী মুহাম্মদ ইসলাম। আল্লাহর বাণী তো একই রকম ছিল বিভিন্ন নবীর সময়। তো এখন যে আপনি বলছেন যে অনেকে ইউরোপ থেকে এসে বলে যে ইউরোপে মুসলিম কম থাকলেও ইসলাম বেশি আছে, এখানে আমার বলার বিষয় হলো ইসলাম তো আদম ইসলামের সময় ছিল, ঈসা ইসলামের সময় ছিল, মুসা ইসলামের সময় ছিল, রাসূল ইসলামের সময় ছিল। মূল বার্তা তো এসছে আল্লাহ থেকে। তো মূল বার্তার যারা অনুগামী হবে, যারা সৎ হবে, তাদের কথাবার্তা জীবনযাপন তো সুন্দরই হবে। একই সূত্র তো গ্রথিত। ইসলামের তাগিদটা আমাদের একটু পুনরায় চিন্তা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওজনে ভারী হবে যে আমলটা, তার নাম হচ্ছে চরিত্র, আখলাক। আমাদের এই চরিত্র দিকে আমাদের কাজ করতে হবে। একজন চরিত্রবান হলে, মানুষ যে চরিত্রবান হয় সে মিথ্যা বলবে না, ধোঁকা দেবে না, প্রতারণা করবে না, ঠকাবে না, দুর্ব্যবহার করবে না, দয়া দাক্ষিণ্য দেখাবে, দান সদকা করবে, ভালো মানুষ হবে। এই ভালো মানুষ হওয়ার প্রক্রিয়াটা আমাদের মুসলমানদের কষ্ট দেবে না, এক্স্যাক্টলি মুসলমানদের অনেকটা গুরুত্ব কমে গেছে আর কি। তো অস্ট্রেলিয়া আমরা দেখেছি, আমরা ওখানে সিরিয়াস এনগেজমেন্ট করেছি। যেমন আমাদের মসজিদে আমরা কোভিড-19 টিকা দেওয়ার ব্যবস্থা করেছি, আমরা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের মধ্যে যারা বেকার আছে তাদের চাকরির জন্য আমরা ওখানে এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা অনুষ্ঠান করেছি, প্রোগ্রাম করেছি, বারবিকিউ যোগাযোগ করেছি। আমরা ওখানে মানুষের ইসলামের প্রতি যাতে মানুষের ভুল ধারণা দূর হয়, এবং এই ভুল ধারণা আমাদের মধ্যেও কিছু লোক আছে যারা এই ভুল ধারণা সৃষ্টি করার জন্য দায়ী, যারা উগ্রবাদ, ভুল আচরণে, এক্স্যাক্টলি ভুল আচরণ এবং ইসলামের নামে অন ইসলামিক কার্যক্রম করার জন্য। মসজিদে আমরা মসজিদ ওপেন ডে করেছি, অমুসলমানরা হাজার হাজার অমুসলমানরা এখানে এসেছেন, এবং আমরা ফুড ফেস্টিভ্যাল করেছি মসজিদে যাতে মানুষ খাবার জন্য আসে। এবং এর মাধ্যমে আমরা দেখেছি যে একটা ব্যারিয়ার যে ছিল মুসলমান, বাধা ছিল, এই বাধাটা এবং একটা সন্দেহ এটা দূর হয়ে গেছে আমাদের শহরে। বিশেষ করে আমি যে সেখানে ছিলাম, আমি এটা নিজের গর্বের জন্য বলছি না, বাট শহরের নামটা টুয়োম্বা, কুইন্সল্যান্ডের। তো আমি গর্বের জন্য বলছি না, বাট আমাদের যে ফেডারেল মেম্বার ছিলেন ডক্টর জন ম্যাকভি, উনি ওনার মেইডেন স্পিচে ফেডারেল পার্লামেন্টে আমাদের মসজিদের কথা বলেছেন এবং আমার কথাও বলেছেন। আমরা ওখানে শুধু যে আমাদের নিজেদের মধ্যে কাজ করেছি, যখন রোহিঙ্গারা আসে বাংলাদেশে, রোহিঙ্গা মুসলমানরা যখন আসে নির্যাতিত হয়ে, তখন আমরা ওখানে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে আমরা পিটিশন করেছি,
পার্লামেন্টে, ফেডারেল পার্লামেন্টে, যে এদের সহযোগিতা দেওয়া হোক, আর্থিক এদের পক্ষে কাজ করা হোক। এবং অস্ট্রেলিয়া গভর্নমেন্ট প্রচুর সাহায্য করেছেন। অবশ্যই অস্ট্রেলিয়ার সাথে সাড়া দিয়ে গভর্নমেন্ট সাড়া দিয়েছে। আমরা প্যালেস্টাইনের স্বীকৃতির জন্য অস্ট্রেলিয়ান পার্লামেন্টে আমরা মুসলমানরা উদ্যোগ নিয়ে সেখানে আমরা প্রস্তাব কথা শুনে পাস হয়েছে। এটা অস্ট্রেলিয়া হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তাই না, লাইক আদার ডেমোক্রেটিক। এখানে পার্লামেন্টে যে আলোচনা হলে এটার ফলো আপ আছে। এটা আজকে যদি ফল না পাওয়া যায়, একসময় ফল পাওয়া যাবে। অস্ট্রেলিয়ান লেবার পার্টি যারা এখন ক্ষমতা আছে, তারা তাদের বিভিন্ন সময় তাদের যে কনফারেন্স হয়েছে সেখানে বিষয়টা এসেছে। বিশেষ করে বব কার, যিনি অস্ট্রেলিয়া একসময় ফরেন মিনিস্টার ছিলেন, উনি নিউ সাউথ ওয়েলসেরও প্রিমিয়ার ছিলেন, উনি ফরেন মিনিস্টার থাকার অবস্থায় অস্ট্রেলিয়ার ইতিহাসে ওই সময় শুধুমাত্র ইসরায়েলকে অন্ধভাবে অস্ট্রেলিয়া সমর্থন করে নাই। তো এটা একটা প্রোগ্রেসিভ প্রসেস। আমি আশা করি যে বর্তমান গভর্নমেন্ট এটাকে আরও সিরিয়াসলি দেবে। অস্ট্রেলিয়ার মুসলমানদের, কেন সারা দুনিয়ার মুসলমানদের একটা দাবি হচ্ছে যে প্যালেস্টাইনরা যেন একটা মান সম্মান নিয়ে বসবাস করতে পারে, তাদের জায়গা জমি যেন মানবিক মর্যাদা পায়, তারা একটা দেশ পায়, তারা ভূমিপুত্ররা যেন ভূমি পায়, রাষ্ট্র পায়। তো এগুলো আমরা মুসলমান হিসেবে ওখানে করার সুযোগ পাচ্ছি। এগুলো একটা গণতন্ত্র দেশ বলে সম্ভব হয়েছে। এখানে এসে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। আপনি যে বলেছেন শুরুতে একটু অবস্ট্রাকশন ছিল, কিছু বাধা ছিল, ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু দীর্ঘ সময়ে কাজ করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন? যদি ইসলামের সঠিক বিষয়টা তুলে ধরা যায়, মুসলমানরা যদি তাদের আচরণে ইসলামের যে সৌরভ, সে সৌরভকে তুলে ধরতে পারে, তাহলে কি অস্ট্রেলিয়ার মতো দেশে কি অগ্রসর হওয়া যায়, নিজেদের কথা বলা যায়? এখানে আপনি একেবারে চাকরি, বিভিন্ন দেশের লোক আছে, বাংলাদেশ হোক, আমেরিকার হোক, আফ্রিকার হোক, আপনি যে বর্ণের হন, যে ধর্মের হন, যে ভাষার হন, যে জাতির হন, আপনি একই কাজ করলে একই আপনার বেতন। এটা কিন্তু কোরআনের কথা যে আপনার নারী পুরুষ যে কাজ করবে তারা বিনিময় পাবে, যেন বঞ্চিত না হয়, সেটাই আর কি। তো এখন অস্ট্রেলিয়া ইজ অ্যান এগ্লিটেরিয়ান সোসাইটি। এখানে সমস্ত মানুষের অধিকার, বিশেষ করে যারা মানে কম রুজি ইনকাম, যাদের আয় কম, তাদের সাপোর্ট দেওয়ার না সাপোর্ট দেন, যাদের সাপোর্ট দিচ্ছে। প্লাস যারা বয়স্ক লোক, তাদেরকে পুরো খরচা গভর্নমেন্ট দিচ্ছে। এটা একটা বিরাট জিনিস অস্ট্রেলিয়ান সোসাইটিতে, এবং এটা গভর্নমেন্ট পলিসির অংশ। তো এটা আমি মনে করি যে এই সোসাইটিটা ডাইভার্সিটিকে অ্যাকসেপ্ট করেছেন। ডাইভার্সিটি ইজ এ স্ট্রেংথ, বৈচিত্র্য এবং বৈচিত্র্যের ঐক্যকে, এক্স্যাক্টলি বৈচিত্র্যের মধ্যেই ইউনিটি ইন ডাইভার্সিটি, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে ডেমোক্রেসি, এটাই হচ্ছে মাল্টিকালচারাল মাল্টিফেথের একটা সাকসেস, যেটা অস্ট্রেলিয়া এবং কানাডা। আমি কানাডায় বসবাস করেছি, এবং আমি বলতে চাই আমরা যে শহরে ছিলাম, ওখানে আমাদের একটা মসজিদ আমরা করেছিলাম, সেটাকে পোড়াই দিয়েছিল 2015 সালে। কেন পুড়িয়ে দিল? এটা হয়তো ধর্মীয় অসহিষ্ণুতা হইতে পারে। সব জায়গায় তো আপনার রাজনীতির নামে কিছু অপরাজনীতি হয়, এরা ক্রিমিনাল সব জায়গায় আছে। এরা কোনো ভালো মুসলমান কোনো অন্য ধর্মের উপাসনালয় ধ্বংস করবে না, কোনো ভালো হিন্দু কোনো অন্য ধর্মের উপাসনা, ভালো খ্রিস্টান কোনো খ্রিস্টান অন্য ধর্ম উপাসনা করবে। এরা হচ্ছে যারা ক্যাথলিক না দি পোপ, তারা নিজেদের ধর্মের যারা শিক্ষক, তাদের চেয়েও বেশি নিজেদেরকে ধর্ম মনে করে। এটা আমাদের মধ্যে দেখবেন যে বিভিন্ন মুসলমানদের মধ্যে বিভিন্ন ফিরকা আছে না, তারা ওই ধর্মকে ব্যবহার করে, কিন্তু ধর্মের যেটা সৌরভ শিক্ষা সেটাকে তুলে ধরতে পারে না। বলছিলাম যে ওখানে ক্যাথলিক বিশপ, মানে যে সমস্ত ওখানে প্রথম আসছে, ক্যাথলিক বিশপ কিন্তু প্রথম আসছেন ওখানে, রবার্ট ম্যাকগুকিন, যখন মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদ দেখতে আসছে উনি প্রথম, এবং উনি আমাদেরকে সমর্থন করেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই স্বল্প সময়ে তো আমরা খুবই কম শুনতে পেলাম। শেষে এসে যদি আপনার উপলব্ধির কথা বলেন, যারা আমরা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাব, বা অস্ট্রেলিয়ায় আপনার যে নিজের স্থান বা জায়গা করার যে বিষয়টি, আপনার যে অভিজ্ঞতা, তার আলোকে যদি আপনি শেষ কথা বলতেন। শোনেন, এই দুনিয়ায় আমাদের সবারই কিছু সংখ্যক বন্ধু আছে, তার চেয়ে কম সংখ্যক শত্রু আছে। এই কিছু বন্ধু, কম সংখ্যক শত্রু বাদ দিলে বাকি যে বিলিয়নস অফ পিপুল আছে সমাজে, তারা আমার শত্রুও না, বন্ধুও না, তারা নিউট্রাল। এই নিউট্রাল মেজরিটিকে আমার সম্পর্কে বা আমার জাতি সম্পর্কে, আমার দেশ সম্পর্কে, আমার ধর্ম সম্পর্কে, আমার কালচার সম্পর্কে, আমার পেশা সম্পর্কে একটা পজিটিভ ধারণা দেওয়া হচ্ছে আমার কাজ। আমি এই ক্ষেত্রে যতটা সফল হব, এই বিষয়টা ততটা আমাদের জন্য বসবাস করার জন্য ভালো হবে। আমরা যদি ভালো মানুষ হই, আমরা যদি একটা ভালো দৃষ্টান্ত দেখাইতে পারি,
ভালো কাজের লোক সবাই চায়। মুসলমানরা যদি ভালো কর্মী হয় এদেরকে সবাই আহ্বান জানাবে। আপনারা জানেন যে ইসলাম ধর্মে যখন প্রথম রিফিউজিরা যায় আবিসিনিয়াতে, তখন কিন্তু এরা ভালো কর্মী ছিল দেখে ওদেরকে আশ্রয় দিয়েছে সবাই। এদের কুরাইশরা যখন ফেরত নিতে গেছিল তাদের ফেরত দেয়নি। ঠিক আমাদেরকেও জিনিসটা শিখতে হবে। আমরা যে দেশে যাই ওখানে যদি আমরা অপরাধ করি, আমাদের ঝামেলা বাঁধাই, গোলমাল করি, তাহলে তো আমাদের বদনাম হবে, পছন্দ করবে না। আমরা নিজেদের রাস্তা বন্ধ করে দিচ্ছি। কিন্তু আমাদের ভালো মানুষ হই ওখানে, আমরা যদি ওই দেশে আমরা সেবা করি, আমাদের ওখানে অর্থনৈতিক অগ্রগতি আমরা ভূমিকা রাখি, সামাজিক অগ্রগতি আমরা ভূমিকা রাখি, তাহলে দেখা যাবে যে এখানে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি নিজেকে সুপিরিয়র মনে করেন, বড় মনে করেন, অন্যদেরকে ছোট মনে করেন, হেও মনে করেন, তাহলে অবশ্যই আপনি নিজের সমস্যা ভালো কাজ করবেন, নিজের সমস্যা সৃষ্টি করতেছেন। তার জন্য কাউকে দায়ী করা ঠিক হবে না। তো আমরা চমৎকার বক্তব্য আপনার কাছ থেকে শুনছিলাম, আপনার জ্ঞান এবং অভিজ্ঞানের আলোকে, প্রফেসর ডক্টর শাহজাহান খান। সময় আমাদের আজকে এখানে থামতে বলছে, সময়ের শৃঙ্খলা মেনে আমাদের এখানে তো থামতে হবে। প্রফেসর ডক্টর শাহজাহান খান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শকদের অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য, এবং আপনাদেরকে ধন্যবাদ আমাকে এখানে কিছু হলেও আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল অস্ট্রেলিয়ায় মুসলমানদের জীবনযাপন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অস্ট্রেলিয়ার মুসলমানদের জীবনযাপন প্রসঙ্গে আমরা অস্ট্রেলিয়ার যে ইতিহাস সেটা কিছুটা জানার চেষ্টা করেছি। একটি দেশ তো প্রথমে জনপদ থাকে, বিকশিত হয়, রাষ্ট্রে উন্নীত হয়, সেখানে বিভিন্ন দেশের লোক আসে, ব্যবসা ব্যাপদেশে আছে, সাম্রাজ্য বিস্তারে আছে এবং দেশ গঠনে ভূমিকা পালনেও আসে। মূল কথা হলো যারা সেখানে যাবেন তারা যদি ভালো মানুষ হন, যদি ভালো কাজ করেন, সে দেশের সরকার বা জনগণ যদি উপলব্ধি করে এই মানুষগুলো ভালো, তাহলে তারা সম্মান পাবেন। অভিযোগও নয়, কর্মের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা লাভ করতে হবে। ইসলাম তো সে কথাই বলে। ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। শুধু মানব নয়, সৃষ্টি জগতের জন্য তিনি রহমত স্বরূপ। তো রহমত হওয়ার জন্য তো আমাদের ইতিবাচক কাজ করতে হবে, ইতিবাচক দৃষ্টি লালন করতে হবে। সে কথাটাই আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর শাহজাহান খান আমাদের বললেন। আশা করি এই বার্তা অনুভব এবং উপলব্ধি করলে আমরা দেশে বিদেশে যেখানেই থাকি না কেন আমরা সম্মানিত মানুষ হিসেবে বিবেচিত হব। আসুন আমরা কর্মের মাধ্যমে নিজেদেরকে পরিগঠন করি, যেটা ইসলামের মূল বক্তব্য। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।